আমি নবনির্বাচিত সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভায় তিনি জায়গা পেয়েছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেবেন, ইতিমধ্যেই শপথ নিয়েছেন তিনি। কিন্তু তাকে ঘিরে অনেক কিছু রয়েছে ভোট বাজারে। করণদিঘির বিধায়ক এবং এই মন্ত্রিসভায় তো কনিষ্ঠ বটেই। গত বিধানসভা নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা, অত্যন্ত কম বয়সী প্রার্থীরা লড়াই করেছেন, তার মধ্যে তিনি অন্যতম। হাইকোর্টের আইনজীবী বিরাজ বিশ্বাস, সিপিএম প্রার্থী শাহাবুদ্দিন থেকে শুরু করে তৃণমূলের দাপুটে প্রার্থীকেও নিমেষে হারিয়েছেন, আর তার পুরস্কার হিসেবে তিনি এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। আমার সঙ্গে রয়েছেন এই যুগের, এই সময়ের সর্বকনিষ্ঠ মন্ত্রী রাজ্যের বিরাজ। বিরাজ, আপনাকে প্রথম শুভেচ্ছা। আপনি সর্বকনিষ্ঠ মন্ত্রী, কেমন লাগছে এত অল্প বয়সে এত বড় সাফল্য এবং এত বড় দায়িত্ব? প্রথমে ফিলিং কি, অনুভব কেমন? দেখুন, এটা আমি মনে করি বিশেষ করে আমাদের দিনাজপুর, উত্তর দিনাজপুর যে পিছিয়ে পড়া জেলা, বিশেষ করে গোটা পশ্চিমবাংলার, সেই জেলার একটা প্রতিনিধিত্ব করাটা এবং আমার বিধানসভা, সেটা তো আরও বড় পিছিয়ে পড়া জায়গা। তো সেখানকার লোকেদের যে আশা আকাঙ্ক্ষা, যার জন্য আমাকে পাঠিয়েছে বিধানসভা, সেটা আমি মনে করি একটা রেসপন্সিবিলিটি হিসাবে আমি দেখছি। আর একটা বড় দায়িত্ব মনে করছি, নিজের গায়ে একটা বড় দায়িত্ব আসলো, এবং সেই দায়িত্বটাকে আমি চেষ্টা করবো যথারীতি, যেটা আমরা বলেছি, যেটা আমাদের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা ফুল ফ্লেজ করার আমরা নামবো 100% আমার তরফ থেকে। বামেদের আমলে বৃদ্ধতন্ত্রের কথা বলা হতো, বিজেপির আমলেও দেখা গেল যে অধিকাংশই নবীন প্রজন্মের লোকজনকে টিকিট দেওয়া হয়েছে। বারাবণী রারিজিৎ থেকে শুরু করে সুকান্ত রয়েছেন, একাধিক বিধায়ক নির্বাচিত। তার মধ্যে দেখা গেল আপনি এত কম বয়স, 30-31 বছর বয়স, সেখানে আপনি মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। কোথাও কি পুরো বিষয়টা কি চ্যালেঞ্জিং, নাকি একটু বোঝা বাড়লো বা একটু দায়িত্ব বেশি, চাপ বেড়ে গেল? না, চাপের কোনো কিছু নেই। দেখুন, আমি হতে পারি বয়সে কম, কিন্তু সাংগঠনিক দিক থেকে আমি ছাত্র রাজনীতি, বিশেষ করে আমার ছাত্র আন্দোলন থেকে শুরু, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমি অবশ্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক। তার সাথে সাথে আমাকে যেভাবে তৈরি করা হয়েছিল, বিশেষ করে বিদ্যার্থী পরিষদ এবং সংঘ পরিবার যে আমাকে তৈরি করেছে, সেই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো আমি মনে করি যে কর্মের মাধ্যমে, মানে বৃক্ষ তোমার নামে কি ফলে পরিচয়, তো ফলটাই আলটিমেটলি। তো আমার মেন টার্গেটই থাকবে ফলটা, মানুষকে যেই বিশেষ করে মানুষ যেই উদ্দেশ্য নিয়ে আমাকে পাঠিয়েছে, বিশেষ করে বিধানসভায়, যে মানে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে, তো আমি 100% ধরে রাখার, মানে আমি সেটাকে বাস্তবায়িত করার একটা প্রকল্প আছে আমার। বিরাজের রাজকীয় উত্থান, আমি বলতে পারি আপনার নামের সাথেই জড়িত রয়েছে রাজ, এবং আপনার রাজকীয় উত্থান। কোথাও কি আপনি আইনজীবী হিসেবে বারবার করে কোর্টে লড়াই করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন মামলা লড়েছেন, রাজনৈতিক ময়দান সেখান থেকে খানিকটা একটু অন্য রকমের। এখান থেকে আপনার মূলত যে দপ্তরই আপনি পান, প্রথম টার্গেট কী হবে, লক্ষ্য কী হবে? কারণ মন্ত্রী মানে আপনি প্রতিমন্ত্রী হন, যে মন্ত্রী হন, রাজ্য জুড়ে দায়িত্ব আপনার, করণদিঘির বাইরেও। প্রথম টার্গেট কী হবে, কী করতে চাইবেন আপনি? দেখুন, যে দপ্তরই আমাকে দেবে, আমার কাজ থাকবে 100% সেটাকে এক্সিকিউট করা, গ্রাউন্ড লেভেল পর্যন্ত, যেন সাধারণ মানুষ সেটার পরিষেবাগুলো পেতে পারে। যে মন্ত্রিত্ব মানেই যে একটা বিলাসবহুল জীবন, সেরকম কিছু না। মন্ত্রিত্ব মানে রেসপন্সিবিলিটি আমি মনে করি। আর বিশেষ করে আমাদের সরকারের যে অ্যাটিটিউড, যে ডবল ইঞ্জিন গভর্নমেন্টের, যেটা মানুষের যেন পরিষেবাটুকু মানুষকে 100%, দেখুন আমাদের সংগঠন এবং আমাদের আইডিওলজিতে একটা জিনিস মানব সেবা, তো সেই মানব সেবাটা জানি আমার এই দপ্তরের মাধ্যমে, যে কোনো দপ্তরই আমাকে দেওয়া হোক, তার মধ্যে আমি করতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য থাকবে। বিরাজবাবু, জেন জি যারা একেবারে আপনার থেকে হয়তো 2-1 বছরের ছোট যারা, তাদের একটা বিরাট আশা আকাঙ্ক্ষা রয়েছে এই সরকারের উপরে, কর্মসংস্থান রয়েছে, দুর্নীতি নিয়ে নানান প্রশ্ন, এবং তারা কিছু চাইছেন, শিক্ষা, চাকরি। সেখানে দাঁড়িয়ে আপনি ধরা যাক তাদের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী তো রয়েছেন, অন্য মন্ত্রী রয়েছেন, আপনি তাদের প্রতিনিধি, তার কারণ আপনি প্রায় তাদের সমবয়সী। আপনি তাদের মনের যে ফিলিং, যে অনুভব, সেটা বুঝবেন ভালো করে। একজন সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে একেবারে জেন জি যারা রয়েছেন বা এই যুব সমাজ, তাদের জন্য আপনার কোনো স্পেশাল ভাবনা রয়েছে? তাদের কোনো বার্তা দিতে চান, তাদের জন্য কি করবেন? দেখুন, বিশেষ করে বর্তমানে পশ্চিমবাংলার যুব সমাজ, তারাও এবার সবথেকে বড় বলতে গেলে একটা পার্টিসিপেন্ট ছিল এবার ইলেকশনে। তাদের যে মতামতটা, সেই ভোট বাক্স তারাও দিয়েছে। তো আমি মনে করি যে বিশেষ করে বর্তমানের যে যুব সমাজ, তারা এখন একটুখানি দিকভ্রমিত হয়ে গেছে গিয়ে, যে তারা কী করবে, বাংলা আগামী দিন, মানে আমরা কোথায় যাব, সেটা নিয়ে একটুখানি চিন্তিত রয়েছে। সে স্বাভাবিক হওয়ার কারণই রয়েছে, কারণ কি পশ্চিমবাংলায় বিশেষ করে কর্মসংস্থান তো শূন্য হয়ে গেছে গিয়ে, শিক্ষার অবস্থা আমরা দেখেছি শূন্য, সব কিছুই শূন্য। তো এই মতটার মাঝখানে আমি মনে করি আমাদের ইমিডিয়েটে, আমাদের গভর্নমেন্টে যেটা আমরা এনএপি ইমিডিয়েটলি লাগু করলাম,
তার সাথে সাথে যে কর্মসংস্থানগুলো, যে ইনভেস্টমেন্টগুলো এখানে করার পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, সেই ইনভেস্টমেন্টগুলো বিশেষ করে ফরেন ইনভেস্টমেন্ট হোক বা বিভিন্ন কোম্পানিজরা তারা ইমিডিয়েটলি এখানে চলে এসছে তারা ইনভেস্টমেন্ট নিয়োগ করার জন্য। বিকজ প্রাইভেট সেক্টরটা পশ্চিমবাংলায় ডেভেলপ না। আমি মনে করি প্রাইভেট সেক্টরটাকে যদি একটু আমরা স্ট্রং করে দিই তো আগামী দিনে বিশাল বড় একটা কর্মসংস্থানের সম্ভব হবে। মানে কাজ গেঞ্জি গেঞ্জি এরা কাজ পাবে। অবশ্যই 100%। সফটওয়্যার যদি আমাদের এখানে আমি দেখছি সফটওয়্যারের, আপনি দেখুন বেশিরভাগ বাংলার ছেলেপেলে সব ব্যাঙ্গালোর চলে যাচ্ছে গিয়ে, কারণটা কি? তো এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু গভর্নমেন্টের উইল ছিল না এতদিন। তো এখন বর্তমানে আমাদের সরকারের একটা উইল যে ভাই কর্মসংস্থান তো রয়েছেই, তার সাথে সাথে যে বিভিন্ন সেক্টরগুলো আন্ডার ডেভেলপ হয়েছে সেগুলোকে তৈরি করা। আমি বেশিক্ষণ আটকাবো না, একেবারে শেষ প্রশ্ন। করণদিঘির মতো এলাকা, সেখানে লড়াইটা অত্যন্ত কঠিন ছিল আপনার বিরুদ্ধে, এবং আপনার বিরুদ্ধে একাধিক দাপুটে প্রার্থীরা ছিলেন, সিপিআইএম প্রার্থী বেশ জাঁকজমক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হচ্ছিলেন। এই লড়াইটার পরে করণদিঘির মানুষের প্রত্যন্ত এলাকাতে বহু বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, এবং সেখানে মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে নানান কিছু। সীমান্ত থেকে খুব একটা দূরেও নয়, আপনার বিধানসভা সম্ভবত সীমান্তের খুব কাছাকাছি, একটু দূরের সীমান্ত। সেখানে এই সীমান্তবর্তী এলাকা থেকে কিছু মানুষ চলে আসা, বা এই গরু পাচারের মতো জায়গা রয়েছে, বালি পাচার নেই আপনার এলাকাতে, আছে কিনা সেটা অন্য প্রশ্ন। গরু পাচার, দুর্নীতি, তোলাবাজি, টোল, রাস্তার উন্নয়ন, গ্রামে গঞ্জে বিভিন্ন রাস্তা থেকে উন্নয়ন রয়েছে, মহিলাদের নিরাপত্তা রয়েছে। আপনার উপর তো অনেক একটা অগাধ প্রত্যাশা, আপনি মন্ত্রী হলেন, মানুষ আরও কিছু চাইবেন। এক্সপেকটেশন পূরণ করার জন্য কিছু ভাবছেন, কোনো ফ্রেমওয়ার্ক বা প্ল্যান করে ফেলেছেন? দেখুন, আমি আগের থেকে আমার ম্যানিফেস্টোতে ছিল আগের থেকেই যে আমি 4টে জিনিস নিয়ে কাজ করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে বিশেষ করে আমি আমার বিধানসভার কথাই বলি, যে আমার বিধানসভাটা আপনি যে বললেন বাংলাদেশের সামনে না, বাংলাদেশের কাছেই রয়েছে বর্ডার। তো বিভিন্ন রসাকো ওই অঞ্চলগুলোতে, মানে বাংলাদেশ সংলগ্ন বর্ডার ওগুলো সব, সেখানে অনুপ্রবেশের একটা প্রবলেম আছেই সেখানে। অবশ্যই এখন কেন্দ্রীয় সরকার খুবই যেভাবে কড়া করে দিয়েছে, এখন সেটা আমাদের গভর্নমেন্ট অলরেডি বলেছে যে আমরা প্রথমে বর্ডারগুলোকে নিরাপত্তা করব। গভর্নমেন্ট ইমিডিয়েটলি যেদিন সরকারে আসে সেদিন থেকে আমি শুনতে পেরেছি যে ওখানে খুবই কড়াকড়ি শুরু করে দিয়েছে। আর তার সাথে বালি অবশ্যই ছিল সেখানে, যেগুলো আমরা অলরেডি পুলিশকে ইমিডিয়েটলি নির্দেশ ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ইলিগাল বালি মাইনিং হবে না, বন্ধ। কারণ কি মানে যেভাবে করে বিশেষ করে এই ইলিগাল মাইনিংয়ের জন্য, বালি তোলার জন্য বিশেষ করে নদীগুলোর অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা হয়ে গেছে, যার জন্য এখন ওগুলো সব স্টপ করা আছে। ল অ্যান্ড অর্ডার, আমি যেটা যখন ইলেকশনের সময় আমি যেটা মানুষকে সাথে গিয়েছিলাম 4টে বার্তা নিয়ে, যে ভাই এডুকেশন। আজকালকে দিনে দেখবেন বিশেষ করে আমার বিধানসভা আমি দেখেছি যে বিশেষ করে যে প্রাইমারি স্কুলগুলো সেগুলো এখন খিচুড়িখানা হয়ে গেছে, খিচুড়ি আর ডিম ভাতখানা। তো সেগুলোর প্রপারলি আমি বলেছি যে প্রপারলি ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে মানে খিচুড়ি আর এই ডিম ভাতের প্রকল্প ছেড়ে আমরা চাচ্ছি যে প্রপার মানে প্রাইমারি এডুকেশনটাকে স্ট্রং করার, যেটা ভিত্তি একটা স্টুডেন্টের। তার সাথে সাথে আমি কাজ করার ইচ্ছা ছিল স্বাস্থ্য নিয়ে, বিকজ স্বাস্থ্য তো সব থেকে ভয়ানক দুর্দশা ওখানে। সবগুলো যে প্রাইমারি হেলথ সেন্টারগুলোর মধ্যে না আছে চিকিৎসক, শেষ মানে জর্জরিত। আর বিএমওএইচগুলো যেগুলো রয়েছে সব মানে বলতে গেলে মানে হাসপাতালগুলো যে কন্ডিশন করেছে আমি জানি না কী অবস্থা, আপনারা না গেলে বুঝতে পারবেন না। তো আমি ওগুলোকে, আর বিশেষ করে রোগী কল্যাণ সমিতির যে বৈঠকগুলো হতো না, আমি ওগুলো নেওয়া শুরু করেছি। তারপর আমি দেখতে পেরেছি যে দীর্ঘদিনের 2013 থেকে যে রেজলিউশনগুলো নেওয়া হচ্ছে সেগুলো এখনও পর্যন্ত সেম রেজলিউশন কপি পেস্ট হচ্ছে, এখনও তার কোনো বাস্তবায়িত হয়নি। তো আমার কাজ ছিল যে হেলথ নিয়ে কাজ করা, ল অ্যান্ড অর্ডারকে টাইট করা, তার সাথে স্কুল কলেজ এডুকেশন সেক্টরটাকে নিয়ে কাজ করা, আর যে প্রপার বিশেষ করে যে ইনভেস্টমেন্ট আনা। কারণ কি আমাদের ওখানে ল্যান্ড ব্যাঙ্ক, হিউজ সংখ্যক ল্যান্ড ব্যাঙ্ক, কিন্তু রাস্তাঘাট নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা। এগুলো তৈরি হলেই আমি মনে করি ওভারঅল ডেভেলপমেন্ট আপনি আপ হয়ে যাবে। উত্তর দিনাজপুর মানেই, উত্তরবঙ্গ যেমন বঞ্চিতের কথা বঞ্চিত বলা হয়, উত্তর দিনাজপুর মানেও রায়গঞ্জের বাইরে যে উত্তর দিনাজপুর হতে পারে, এটা অনেকেই মানে কলকাতার মিডিয়া বা আমাদের মতো সংবাদ মাধ্যম যারা রয়েছেন অধিকাংশ লোকজন পাত্তাই দেয় না। সেখানেই করণদিঘি প্রত্যন্ত একটি অঞ্চল, আপনি বলছেন একেবারে সীমান্ত তীরবর্তী একটি এলাকা, এবং সেখানে ন্যাশনাল হাইওয়ে রয়েছে আপনার ওই বিধানসভার উপর থেকে গেছে। আর যানবাহন, যেমন আমি তোলাবাজির কথা বলছিলাম, নিরাপত্তার কথা আপনি বলছেন, কিন্তু কোথাও কি যে সন্ত্রাসবাদ, ঝামেলা, অশান্তি, চুরি চামারি আর বিভিন্ন অপরাধ হওয়া, আপনি একেবারে এত কম বয়সী একজন বিধায়ক, প্রশাসনের সাথে ঠিকঠাক করে যে এত দিনের যে রোগ প্রশাসনের, সারাতে পারবেন তো? মানে কোথাও গিয়ে চ্যালেঞ্জিং নাকি চাপ, নাকি আপনি সেই দাবাং বিধায়ক হিসেবে দেখছিলাম কোনো পার্টি বেশিরভাগ পার্টি কর্মী নিয়ে আপনি মাঝে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও ভাইরাল হয়, এই পদক্ষেপ কীভাবে নেবেন? দাবাং বিধায়ক পাবে করণদিঘি? দেখুন, লড়াই আপনি বলেছেন যে করণদিঘি, আমি 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 এটাও বলে দিই যে করণদিঘি বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকম দাঙ্গাও হয়েছে একেবারে। সেই দাঙ্গাগুলোর যারা অপরাধী তাদের আমি 9 মাস জেলও খাটিয়েছি। আরও সম্ভাবনা বাড়ছে না সম্ভাবনা? তার কারণ কেন বলছি আমি, এই যে ডিটেক্ট করা, ডিলিট করা, হোল্ডিং সেন্টারে পাঠানো, আরও তো সম্ভাবনা বাড়বে, আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা বাড়বে। কোনো না, আমি কালকেরই উদাহরণ দিই। এখানে আসার আগে এতদিন একটা রাস্তা নিয়ে যেখান দিয়ে কোনোদিনও রামনবমী যেতে দেয়নি একটি বিশেষ সম্প্রদায়ের লোক,
কালকে সেখান দিয়ে রামনবমীর বলতে গেলে একটা বিজয় মিছিল ডালখোলার সাধারণ মানুষ বের করেছে, যেখানে 4বার দাঙ্গা হয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করেছি এবং সেখানকার সেই মুসলমান ভাইয়েরা সেই মিছিলটাকে মানে মন দিয়ে, মানে হৃদয়ে খুলে, গলায় মালা পরিয়ে আমাদের আহ্বান ওয়েলকাম করেছে। তো এর থেকে বড় জিনিস কী হতো? এটা আমরা প্রমাণ করে দিয়েছি ভারতীয় জনতা পার্টি। আমরা ক্ষমতায় আসলে আমরা দেখিয়ে দিতে পারি যে হিন্দু মুসলমান একতা সম্ভব, সেটার মাধ্যমে। একেবারে শেষ প্রশ্ন, একটু সিরিয়াস প্রশ্ন থেকে আমি একটু সিলি প্রশ্নে যাচ্ছি। তার কারণ মন্ত্রীর বয়স কম, মন্ত্রী বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় ফেমাস মন্ত্রী, দেখতেও ওরা খারাপ নয়, পেশাগতভাবে আইনজীবী। মন্ত্রীর বিয়ে, মন্ত্রীর প্রেম, আপনি স্বয়ংসেবক, সব মানলাম। এই মন্ত্রীর বিয়ে প্রেমটা ইন্টারেস্ট তৈরি হবে, বাবা সর্বকনিষ্ঠ মন্ত্রী, এত ছোট বয়স, মন্ত্রীর বিয়ে কবে, প্রেম কবে? মনের মানুষ কি বলছেন এত এত সফলতা পাওয়ার পর? নাকি কেউ নেই? দেখুন, আপাতত বিশেষ করে সংগঠনে বেশি সময় দেওয়ার জন্য সিঙ্গেল তার মানে? এখনও আপাতত সিঙ্গেলই রয়েছে। সিঙ্গেল বলতে গেলে ঠিক আছে, কিছু প্রাইভেট জিনিসগুলো আমি প্রাইভেটই রাখতে পছন্দ করি। আস্ক মি নো সিক্রেট, আইল টেল নো লাইস। বিরাজ পেশাগতভাবে আইনজীবী, ঠিক সেখানে দাঁড়িয়ে তার রাজনৈতিক যে পরিবর্তন, সেই প্রেক্ষাপটে তিনি এবার মন্ত্রী হয়ে গেলেন এবং করণদিঘির মতো চ্যালেঞ্জিং সিট জেতার পর তার জীবনে এই পুরস্কার যেমন রয়েছে, তেমনই কাঁধে গুরু দায়িত্বও রয়েছে। এখন দেখার বিরাজের রাজকীয় উত্থান আগামী 5 বছর পর ঠিক মার্কশিটে কতটা এগিয়ে যায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।